নমস্কার, আমি দীপিকা। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। নতুন আরেকটি দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে। এখন সকাল প্রায় 11টার মতো হবে। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আজকে সকালের দিকে কাজের একটুখানি বেশি চাপ ছিল, যে কারণে ভিডিও আর শ্যুট করা হয়নি। রান্নাঘরের কাজকর্ম সেরে বরকে খাইয়ে ডিউটি পাঠিয়ে দিয়েছি, তারপর আবার ছেলেকে খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। ঘুম পাড়িয়ে দিয়ে এসে ঘরের বাকি কাজকর্মগুলো করছিলাম। তার মধ্যে এই রুমেরও মোটামুটি গুছানো কমপ্লিট হয়ে গেছে। আর এবার ঘরটা আমি সুন্দর করে চারিকোণা মেরে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ঝাড়ু দেওয়া কমপ্লিট হওয়ার পর ঘরটা সুন্দর করে মুছেও নেব। প্রত্যেক দিন সকালবেলা কাজের এত চাপ পড়ে যায়, কোথার থেকে শুরু করবো ঠিক বুঝতেই পারি না। তারপরেও শুরু করতে তো হয়, যেই জায়গার থেকেই শুরু করি না কেন সারা দিন ননস্টপই কাজ চলতে থাকে। মনে হয় যে না, এই যে জলদি শুরু করি কাজকর্ম, তারপর তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যাবে, কিন্তু সেটা আর হয় না। ওই এক নাগাড়ে চলতেই থাকে বিকেল অবধি। তো আমরা মেয়েরা এরকমই সারা দিন অক্লান্ত সংসারের পিছে পরিশ্রম দিই, যাতে সংসারটা পরিপাটি এবং সুন্দর থাকে। আমরা মেয়েরা যতই পরিশ্রম করি না কেন, একটা সংসারের পিছনে দিন শেষে কিন্তু আমাদের এই কথাটা শুনতেই হয় যে সারাদিন কি করেছে, শুধু তো রান্না করাই। রান্না করার পরও যে সংসারে আরও কত কি কাজ থাকে, সেগুলো সত্যি দেখার মতো কেউ থাকে না। শ্বশুরবাড়িতে তুমি যতই অক্লান্ত পরিশ্রম করো না কেন, সেই কাজগুলো দেখার মতো কেউই থাকবে না। তবে হ্যাঁ, তুমি একটুখানি বসে শুয়ে থাকলে সেটা দেখার মতো অনেকজনই পেয়ে যাবে। একটা সংসারকে পরিপাটি করতে না অক্লান্ত পরিশ্রম করতে হয়, আর সেই পরিশ্রমটুকু অবশ্যই আমি করি যাতে সংসারটা পরিপাটি সুন্দর থাকে। তবে আমি জানি না যে শ্বশুরবাড়ির কতটা মন জয় করতে পেরেছি। বিয়ের পর থেকে অবশ্যই আমি একটা কথা শুনেছি যে বউ আমি হিসাবে আমি দেখতে একদমই সুন্দর না, দেখতে খাটো, মানে অনেক কিছু। তবে হ্যাঁ, আমি চেষ্টা করি আমি যেন গুণ দিয়ে সবার মন জয় করতে পারি। যদিও আমার শ্বশুরবাড়িতে গিয়ে সেই রকম থাকা হয় না, যখনই যাই আমি অক্লান্ত পরিশ্রম করি শ্বশুরবাড়ির সবার মন জয় করতে। কিন্তু হ্যাঁ, কিছু মানুষজন থেকেই যায় যে যারা মানে খুদ ধরে যে না, শুয়ে খায়, বসে খায়, এই সেই এভরিথিং, দেখতে সুন্দর না, ভীষণ বিশ্রী, দেখতে খাটো, এই দেখতে কালো, এইসব বলেই থাকে। আমি কিন্তু সেই কথাগুলো না একদমই কানে জায়গা দিই না, নিজের মতো করেই সংসারটার পিছনে পরিশ্রম করে যাচ্ছি। আমি মনে করি কারো কথা কানে জায়গা না দিয়ে নিজের মতো করে পরিশ্রম করে যাও, কারণ সত্যি উপরওয়ালা সবার জন্য বরাবর দেখে উনি ঠিকই বিচার করবেন কে কতটুকু কী প্রয়োজন রাখে নেওয়ার। আর তাছাড়াও যদি তোমার বরটা যদি তোমার সঙ্গেই থাকে, তাহলে কিন্তু আর কারোর হাতের প্রয়োজন পড়ে না। যেরকম আমার বর আমাকে প্রথম থেকেই বলেছে, কে কী বললো সেটা তোমায় শুনতে হবে না, তুমি যেরকমই আছো, সুন্দর আছো, ভালো আছো, তোমার গুণ দেখে আমি তোমাকে বিয়ে করেছি, রূপ দেখে নয়। আসলে কি বলো তো, বিয়ের পর না আমরা বাবার বাড়িটা ছেড়ে কিন্তু একটা অজানা পরিবারের কাছে যখন আসি, আশা করি যে ওই পরিবারটাও আমাদেরকে আপন করে নেবে। আর সেই হিসাবেই আমরাও না অক্লান্ত পরিশ্রম করি যাতে পরিবারটা আমাদের মানে আমাকে আমার পরিবারের মতো, আমার মা বাবার মতোই যেন ভালোবাসে। আর সেইখানে যদি কেউ যদি একটুখানি কটু কথা বলে, তখন ভীষণ মন খারাপ হয়, অনেকটা কষ্ট লাগে।
আমার যেদিন বিয়ে হয়েছিল তারপর শ্বশুরবাড়িতে যখনই এসেছি, সত্যি কথা বলতে কি বলো তো, আমার সামনে বসেই আমার শ্বশুরবাড়ির অনেকেই বলছিল মেয়েটা এত কালো, কী দেখে আমাদের এত সুন্দর ছেলে বিয়ে করেছে, নিশ্চয়ই কিচ্ছু জাদুটনা করেছে হয়তো। মানে আমার পাশে বসেই বলছিল, আর আমি নিজেই শুনতে পাচ্ছিলাম। সেই দিন ভীষণ খারাপ লেগেছিল। তবে আমার বর একটা কথাই বলেছিল, তোমাকে না ওইসবে কান দিতে হবে না, তুমি তোমার গুণ দিয়ে সব কিছু করো। রূপ দিয়ে কি হবে বলো তো, রূপ কত দিনের, রূপ মানুষের বেশি দিনের নয়, কিন্তু গুণটা মানুষের সারা জীবন থাকে। আর সেই দিন থেকেই আমি আমার নিজের মতো করে দেখো সংসারটাকে টুকটুক করে গুছিয়ে নিয়েছি। এই ভিন্ন রাজ্যে আসার পর, ঘর থেকে এত দূর আসার পরও আমি আমার নিজের মতো করে এই ঘরটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি। বিয়ের পর কেউ কিছু বললে ভীষণ কষ্ট হতো, তবে এখন বিয়ের অনেকটা বছর পেরিয়ে গেছে, এখন একটুখানি পাকাপোক্ত হাতে সংসারের হালটা ধরতে পেরেছি। তাই সত্যি কথা বলতে কেউ যখন কটু কথা বলে, এখন আর সেই রকম আগের মতো খারাপ লাগে না। দেখো, প্রত্যেকটা শ্বশুরবাড়ির মানুষজন যে খারাপ হবে তা কিন্তু নয়, তবে হ্যাঁ কিছু আত্মীয় স্বজন থেকেই যায় যারা আসলে প্রত্যেকটা সিচুয়েশনে গিয়ে একটুখানি খুঁচা মেরে কথা বলতে ভীষণ ভালোবাসে। প্রত্যেকটা, যেমন নতুন বউকে বলো বা মানে যে কোনো জায়গায় ওদের একটা অভ্যেস থাকে, সেই রকম আমাদেরও ছিল। আমার শ্বশুরবাড়ির মানুষজন যে খারাপ তা বলবো না, ওরা ভীষণই ভালো। আমার শাশুড়ি মা, আমাদের জয়েন্ট ফ্যামিলি, মানে সবাই ভীষণ ভালো। কিন্তু হ্যাঁ কিছু মানুষজন তো থাকেই, তাই না বলো, পিছন দিয়ে খুঁচা মেরে কথা বলা, সেরকম কথা কিন্তু আমিও শুনেছি। তবে এত বছরের পর এখন পাক্কা হয়ে গেছি, ওই সব কথা আমি টোটালি পজিটিভলি নেওয়ার চেষ্টা করি। যখন আমায় কেউ কিছু বলে, আমার মনে হয় যে হয়তো আমার ফল্ট আছে, তাই আমি সেই জায়গাটা একটুখানি শুধরে নেব। কারণ দেখো, আমি যে জিনিসটা এই দিক দিয়ে দেখছি নয়, অন্যজন হয়তো ওই সাইড দিয়ে দেখছে ছয়, সেই কারণে সবার দেখার ধরনটা তো এক থাকে না। সেই কারণে হয়তো আমার কাছে যেটা ঠিক লাগছে সেটা অন্য কারো কাছে ভুল লাগছে, সেটা ভেবেই আমি সেই জিনিসটা ম্যানেজ করে চলার চেষ্টা করি। তোমাদের সাথে গল্প করতে করতে সংসারে দেখো কতগুলো কাজ সেরে নিয়েছি, আর এখন চলে এসেছি রান্নাঘরে। আর এসে চুলাটা ভালো করে আগে কসপাইট দিয়ে সুন্দর করে মেজে নিয়েছি। আমি চুলাটা ঘষার জন্য আলাদা একটা কসপাইট রেখে দিই, আর লিকুইড দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই, এতে চকচকে থাকে, সুন্দর একটা স্মেল আসে, মানে খুশবু আসে। তো তারপর দেখো ভালো করে ধুয়ে পরিষ্কার করে, মানে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর কিছু বাসন আছে সেগুলোও মেজে নেব। সকালবেলা যদি সোনাবাবাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিতে পারি না, তো অনেকটা সময় ঘুমায়, আর সেই সময়ে আমার হাতে টাইম বেরিয়ে আসে যে আমি ঘরের কাজগুলো ছটপট সারতে পারি। তো আজকে ওর পাপাই ঘুমিয়েছে, দেখো অনেকক্ষণ ধরে ঘুমিয়েছে, কারণ আমি অনেকগুলো কাজ সেরেছি ওকে ঘুম পাড়িয়ে। বাসনগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে, বাসনগুলো এখানে রেখে দেখো সিঙ্কটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই সিঙ্কটা আমি যতবার বাসন মাজি ততবারই ধুয়ে ঘষে মেজে পরিষ্কার করি, আবার যেন কেমন তেলে হয়ে যায়, জানি না কেন, দেখতে ভীষণ বাজে লাগে। আর যখন মেজে ঘষে পরিষ্কার করি তখন আবার দেখতে ভালো লাগে। কোয়ালিটিটা হয়তো সেরকম ভালো না, তাই এরকম হয়। বাসনগুলো আমি জায়গা মতো তুলে রেখে দিয়েছি, আর এবার দেখো বাকি কাপ টাপগুলো সুন্দর করে জায়গা মতো নিয়ে রেখে দিচ্ছি। এই সংসারের প্রত্যেকটা কাজ যেহেতু একা হাতেই করি, পরিপাটি করে রাখতে ভালোবাসি, তাই প্রত্যেকটা কাজ, এই যেমন বাসনগুলো ধুয়েছি, বাসনগুলোর সঙ্গে সঙ্গে যদি জায়গা মতো তুলে না রাখি, সেই কাজটা কিন্তু থেকে যাবে, আবার ঘুরে এসে আমাকেই করতে হবে, তাই সঙ্গে সঙ্গেই গুছিয়ে রেখে দিলাম। ফ্রিজের উপরটা একটুখানি গুছিয়ে নেব, একটু এলোমেলো হয়েছে, একটা কলা রাখা ছিল, কলাটা খারাপ হয়ে গেছে, মানে কলার পুরো দিয়ে এসেছিলো যেটা খাওয়া হয়ে গেছে, আর একটাই ছিল যেটা খারাপ হয়ে গেছে। কয়েকদিন ধরে কি পরিমাণে গরম পড়েছে কি আর বলবো, গরমের কারণে সবার শরীর খারাপ, আমার নিজেরই খারাপ, একদম এনার্জি লো হয়ে আছে এত গরমে। আর সোনার পাপাও ভীষণ বিরক্ত হচ্ছে গরমের কারণে, তবে কিছু করার নেই। কলা নিয়ে এসেছিলো, কলাটা এমনি খারাপ দুদিনের মধ্যেই পেকে খারাপ হয়ে গেছে। যখন নিয়ে এসেছিলো কাঁচা কাঁচা কলা ছিল, মানে এত পরিমাণে গরম। ফ্রিজের ওপরটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আর এবার ফিল্টারটাও সুন্দর করে মুছে নিচ্ছি। এই জিনিসগুলো ভীষণ ডাস্ট পড়ে যায়, তাই মুছে পরিষ্কার করে রাখলেই দেখতে ভালো লাগে।
এই কাজগুলো আমার নিত্যদিনেরই কাজ। আসলে কি বলো তো, প্রত্যেকটা জিনিসকে যত ঘষবে মাজবে ততই কিন্তু চকচকে করবে, ঝকঝকে লাগবে দেখতে। পাঙ্খাটা ভাবছি চালাবো, স্ট্যান্ড ফ্যানটা, সেই কারণে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। ভিতরে এটা পরিষ্কার করা হয়নি, কয়েকদিন আগে এটা মানে ফাঁকা ছিল, ঢাকনা দিয়ে রাখিনি, তাই ভিতরে একটুখানি ঝুল বসে গিয়েছিল আর হাতও ঢুকাতে পারছিলাম না। অনেক কষ্ট করে ভিতরটা পরিষ্কার করে তাই এখানে নিয়ে এলাম। ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি। আমার কি বলতো, প্রত্যেকটা কাজ সারার পর ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে তারপর ঘরটা মুছলেই বেশি ভালো লাগে। তবে সুবিধে হয় আগে ঘরটা ঝাড়ু দিয়ে ডাস্টিংটা তারপর করলে, কারণ ঝাড়ু দেওয়ার পর না অনেক ডাস্ট উড়ে। তবে আমার সবসময় এটা ফলো করা হয় না, আমি আগে ডাস্টিং করে নিই, তারপর ভালো করে ঘর ঝাড়ু দিই, তারপর ঘর মুছি। তো আজকেও সেরকম সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এবার ঘরটা সুন্দর করে মুছে নিচ্ছি। ঘর মুছার পর গিয়ে স্নানটা সেরে আসবো। আর পাপাইয়ে ঘুম থেকে উঠেছি, ওকেও স্নানটা করিয়ে দেব। চুলায় রাফ ইউজ করার জন্য কিছু কাপড় কিনে নিয়ে আসবো বা ভেবেছিলাম, কিন্তু মার্কেটে যেহেতু যাওয়া হয় না সেই কারণে নিয়েও আসা হয় না। একটুখানি টাওয়েল টাইপের মোটা কাপড় থাকে, সেগুলো দিয়ে ধরতে বেশ সুবিধে হয়। আর আমি ছোটো ছোটো কাপড় ইউজ করি, আর সেগুলো মানে ভিজাই থাকে। তাই দেখো একটুখানি সার্ফের জলে ভিজিয়ে রেখেছিলাম, যেটা এখন ধুয়ে মেলে দিই। আমার কি বলতো, রান্নাঘরের প্রত্যেকটা জিনিসই পরিষ্কার পরিচ্ছন্ন হলে বেশি ভালো লাগে। তাই দেখো আমি মশলার কৌটো টৌটো সব কিন্তু সপ্তাহে একদিন করে পরিষ্কার করি, আর রোজ দিন এই কাপড়গুলো পরিষ্কার করে দিই, যাতে ধরতে গেলে তেল চিট্টে ভাবটা না লাগে। স্নানটা সেরে এসেছি, এসে আগে পুজোটা সেরে নিচ্ছি। আজকে সকালবেলা বর দেখো কতগুলো গেঁদা ফুল এনে দিয়ে গিয়েছে, আর সেগুলো দিয়ে অনেক দিন পর পুজো দিচ্ছি, তো তাই ভালো লাগছে। না হলে মধ্যেখানে একদম বোরিং হয়ে গিয়েছিলাম গেঁদা ফুলের পুজো দিয়ে। এখন যেহেতু গাছেও ফুল ফুটে, সেগুলো দিয়েও দিয়ে দিই পুজো। আর পাপাইকেও স্নান করিয়ে নিয়ে এসেছি, এখন একটুখানি ক্রিম লাগিয়ে দিলাম, তারপর মাথায় তেল দিয়ে দিচ্ছি। আর ধরে রেখেছি কারণ ও পুরো ঘরে দৌড়োদৌড়ি করবে যখন তেল দিতে যাব, ক্রিম লাগাতে যাব, সেই কারণে ধরে ধরে কাজ করছি যাতে হাত ফসকে না বেরিয়ে যায়। সোনা পাপাকে স্নান করাতে কোনো ভেজাল নেই, তার কারণ হচ্ছে ও সবচেয়ে বেশি যেটা ভালোবাসে সেটা হলো স্নান করা। তারপর ওর সব কিছুতেই বিরক্তি, ও ঘুরতে ভালোবাসে, বাইরে বেরোতে ভালোবাসে, তবে হ্যাঁ খাবার খেতে ভালোবাসে না। স্নান করানোর পর ওই যে তেল দেওয়া এইসব একদম বিরক্ত ফিল করে, ক্রিম লাগানো বিরক্ত ফিল করবে, আর ওই দৌড়োদৌড়ি করবে পুরো ঘরে। ওকে জুড়ে দৌড়ে খাওয়াতে হবে, জোরজবস্তি করে তেল লাগিয়ে দিতে হবে, ওই রকমই করে। তারপর আমি চলে এসেছি, স্নান করে যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলোই মেলে দেব। সন্ধ্যাবেলা দেখো বর আর ছেলে দুজনই ডিউটি থেকে আসার পর গিয়েছিল মার্কেটে, আর এই ছোট্টো ছোটো মানে লালমনগুলো নিয়ে এসেছিল। তো আমি ঢেলে আমি নিজে একটা খেয়েছি, তারপর বাকিগুলো পাপাইকে দিয়েছি। এগুলো দেখতে ভালো লাগে, তবে খেতে সেই রকম না। আমি এই গোলাপ জামুন খেতে ভীষণ ভালোবাসি, তবে আমার ভালো লাগেনি। আর তারপর একটা মিক্স সবজি বসিয়ে দিয়েছি, পাঁচমেশালি, পুঁই শাক ছিল, তারপর মিষ্টি কুমড়ো ছিল, মূলো ছিল, সব কিছু দিয়ে তারপর ওই একদিকে বসিয়ে দিয়েছিলাম ভাত। আর ভাতটা নামিয়ে একটা চুলায় সবজি বসিয়েছি, আর একটা চুলায় সুন্দর করে বেগুন ভেজে নিয়েছিলাম। তো আজকে রাতের ডিনারটা এই দিয়েই সারা হবে, নিরামিষ সবজি আর বেগুন ভাজা। নিরামিষ সবজিতে যদি শাক, মিষ্টি কুমড়ো, তারপর গাটি কচু এই ধরনের সবজি থাকে, তাহলে কিন্তু শাকটা খেতে ভীষণ মানে রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে। তাই আজকেও সেই ধরনেরই সবজি ছিল, তাই রান্নাটাও দেখতে যেমন দারুণ হয়েছিল, খেতেও অসাধারণ হয়েছিল। আর এই যে ফাইনাল লুক রান্নাবান্নার। বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। যদি ভিডিওর একটি অংশ হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো। আজকে রাত্রে ডিনার ছিল এই, তবে এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের জন্য টাটা।